প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো সহ মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে তার বিরুদ্ধে মামলাটি গ্রহণ করেন আদালত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্যাংস্টার আখ্যা দিয়ে ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী গ্রেপ্তার হয়েছে। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঢাকা ৮ আসনে কারচুপি করে জেতার মজা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিএনপির দাপুটে নেতা মির্জা আব্বাস। ঠিক এমনই বিস্ফোরক সব মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজনরা। শুধু তাই নয়, সমালোচকদের দাবি আগে থেকে তো পাটোয়ারির হাড় জ্বালানো যন্ত্রণা ছিলই, তার উপর এখন হাদি ইস্যুও মির্জা আব্বাসের কাঁধে চড়ে বসেছে। তাই বেসামাল হয়ে বিএনপির এই বাঘা নেতা এখন জ্ঞান হারিয়ে সোজা হাসপাতালের বেডে গিয়ে পড়েছেন। তবে হাসপাতালের বেডে শুয়েও যেন মির্জা আব্বাসের কোনো রেহাই নেই। ঠিক এই গাড়াকলের মাঝেই মির্জা আব্বাসের কাটা গায়ে লাগাতার নুনের ছিটা দিচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। মির্জা আব্বাস রাজনীতির মঞ্চ থেকে সামাজিক মাধ্যম, এই নামটি এখন বহুল চর্চিত। কদিন আগেও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক মহল থেকে তাকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে অভিযোগের পাহাড় আর একের পর এক শব্দ বোমা। কিন্তু প্রশ্ন হলো, তিনি কেন বারবার টার্গেট হচ্ছেন? দর্শক, এই দেশের কিছু এমপি এবং মন্ত্রী সংস্কারের কথা বলে চাঁদাবাজি এবং লুটপাটের কিছু সার্টিফিকেট বাই করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারী যখনই প্রতিবাদ করত এবং চাঁদাবাজি, লুটপাট এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতো, তখনই কিন্তু এই মির্জা আব্বাসের গায়ে লেগে যেত। এবং এই মির্জা আব্বাসের গায়ে শুধু লাগতোই নয়, মির্জা আব্বাস হার্ট অ্যাটাকও করেছে এই কথা শুনে, এবং হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এই মির্জা আব্বাস। এবং আমরা কিন্তু সবাই দেখেছি আওয়ামী লীগের সময় মির্জা আব্বাস এবং মির্জা আব্বাসের পরিবারের কিভাবে অত্যাচার করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং এই মির্জা আব্বাসের সাথে কতটা হামলা এবং অত্যাচার হয়েছে। এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারী চাঁদাবাজ, লুটপাট এবং সন্ত্রাসী বলার কারণেই কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং আইনের আওতায় এনেছে। তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখতে থাকুন। ঢাকার রাজনীতি যারা কাছ থেকে দেখেছেন তারা জানেন, মির্জা আব্বাস শুধু একজন রাজনীতিবিদ নন, বরং একটি রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব করেন। প্রায় 5 দশক ধরে ঢাকার কিছু এলাকায় তার পরিবারের সামাজিক ও রাজনৈতিক প্রভাব এতটাই গভীর যে সেই প্রভাবকে স্থানীয় রাজনীতি থেকে আলাদা করে কল্পনা করা কঠিন। ইতিহাসের ধারাবাহিকতায় ধরলে এই সম্পর্ক প্রায় 100 বছরের সামাজিক উপস্থিতির সঙ্গে জড়িয়ে আছে। 80 এবং 90-এর দশকে ঢাকার রাজনীতিতে বিএনপি বলতে দুটি নাম প্রায় অবিচ্ছেদ্য ছিল, মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা। আওয়ামী লীগের শক্তিশালী রাজনৈতিক উপস্থিতির বিরুদ্ধে বিএনপির রাজনীতিকে টিকিয়ে রাখতে এই দুই নেতার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেল, মামলা, হামলা সবকিছুর মধ্যেও তারা ঢাকার রাজনীতিকে সংগঠিত রেখেছিলেন। দর্শক, মির্জা আব্বাস কেন প্রতিদ্বন্দ্বীদের লক্ষ্য, সেই আলোচনায় যাওয়ার আগে ঢাকার পুরনো দিনের রাজনীতির দিকে একটু নজর দিতে চাই। সামরিক শাসক এরশাদ পতনের আন্দোলনে ঢাকার প্রতিটি অলিতে গলিতে বিএনপির অবস্থান শক্ত করার মূল কারিগর ছিলেন এই দুই নেতা। মির্জা আব্বাস তখন ছিলেন অবিভক্ত ঢাকা মহানগর যুব দলের সভাপতি। তিনি ঢাকার স্থানীয় যুবকদের সংগঠিত করে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক এবং কর্মী বাহিনী গড়ে তোলেন, যা এরশাদের পেটোয়া বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে রাজপথে ঢাল হিসেবে কাজ করত। অন্যদিকে সাদেক হোসেন খোকা তার বলিষ্ঠ এবং আপোষহীন নেতৃত্বের মাধ্যমে ঢাকার সাধারণ মানুষকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে সক্ষম হন। এরশাদ সরকার যখন ঢাকার প্রধান সড়কগুলোতে কারফিউ বা 144 ধারা জারি করত, তখন মির্জা আব্বাস ও খোকা ছোট ছোট গলির ভেতর থেকে মিছিল বের করে রাজপথ দখল করে নিতেন। বিশেষ করে পুরান ঢাকা এবং দক্ষিণ ঢাকার এলাকাগুলোতে তাদের একচ্ছত্র আধিপত্য ছিল। তারা ঢাকাকে এমনভাবে অবরুদ্ধ করে রাখতেন যে প্রশাসনের পক্ষে আন্দোলন দমন করা কঠিন হয়ে পড়ত। তাদের এই কৌশলী অবস্থানের কারণেই কেন্দ্র থেকে খালেদা জিয়া
খুব সহজে আন্দোলনের ডাক দিয়ে তা সফল করতে পারতেন। তৎকালীন রাজনীতিতে মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকার মধ্যে একটি সুস্থ সাংগঠনিক প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতার ফলে বিএনপির কর্মী সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পায়। একদিকে শাহজাহানপুর মতিঝিল এলাকায় আব্বাসের প্রভাব, অন্যদিকে সূত্রাপুর কোতোয়ালি এলাকায় খোকার জনপ্রিয়তা ঢাকাকে বিএনপির অজেয় ঘাঁটিতে পরিণত করে। 1991 সালের নির্বাচনে যখন বিএনপি জয়লাভ করে, তখন ঢাকার প্রায় সব কটি আসন তাদের দখলে থাকার পেছনে এই দুই নেতার মাঠ পর্যায়ের পরিশ্রমই ছিল প্রধান কারণ। এরশাদ বিরোধী আন্দোলনের সময় এই দুই নেতাই বহুবার কারাবরণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তারা আপোষ করেননি। তাদের এই ত্যাগ কর্মীদের মধ্যে এক ধরনের বাড়তি অনুপ্রেরণা যোগাত। তাদের ব্যক্তিগত জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে তারা কেবল দলের নেতা নয়, বরং ঢাকার স্থানীয় অভিভাবক হিসেবে জনগণের কাছে পরিচিতি পান। এই জনসমর্থনই এরশাদের সামরিক শাসনের ভিত্তি দুর্বল করে দিয়েছিল। অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুর পর ঢাকার রাজনীতিতে বিএনপির সেই পুরনো ধারার প্রধান মুখ হিসেবে কার্যত মির্জা আব্বাসই থেকে যান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান দলের চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের 3 প্রধানের নেতৃত্বের সঙ্গেই ঘনিষ্ঠভাবে কাজ করেছেন মির্জা আব্বাস। অনেকেই তাকে দলের একটি ভ্যানগার্ড চরিত্র বলেই মনে করেন, যিনি রাজনৈতিক সংঘর্ষের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 2001 সালের 13 ফেব্রুয়ারির একটি ঘটনা আজও ঢাকার রাজনীতির আলোচিত অধ্যায়। সে সময় বিরোধী দলের একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন মির্জা আব্বাস। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের তৎকালীন 2 এমপি HBM ইকবাল ও নূরনবী চৌধুরী শাওনের নেতৃত্বে সেই মিছিলে গুলি চালানো হয়। এতে বিএনপির 4 কর্মী নিহত হন। পরদিন প্রায় সব পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয় সেই সংঘর্ষের ছবি। একদিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন মির্জা আব্বাস, অন্যদিকে অস্ত্র হাতে গুলি ছোঁড়ার দৃশ্য। এই ঘটনাগুলোই তাকে বিএনপির রাজনীতিতে সংঘর্ষের পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠা দেয়। 2008 সালের পর দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দমন পীড়নের সময়টিও তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। কখনো কারাগারে, কখনো মামলার চাপে প্রায় 1 দশকের বেশি সময় তিনি সক্রিয় রাজনীতির বাইরে থাকতে বাধ্য হন, কিন্তু দলীয় অবস্থান থেকে তিনি কখনো সরে যাননি। ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাসের আরেকটি শক্তি তার সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি। তিনি মূলত শাহজাহানপুর এলাকার আদি বাসিন্দা, একটি জমিদার ধর্মী বা ল্যান্ডেড জেন্ট্রি পরিবারের সন্তান। ঢাকার বিস্তারের সঙ্গে সঙ্গে এই পরিবারের জমির মূল্যও বহুগুণ বৃদ্ধি পায়, ফলে স্থানীয় সমাজে তাদের প্রভাব আরও দৃশ্যমান হয়ে ওঠে। এই কারণে অনেক বিশ্লেষকের মতে ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাস কেবল একটি রাজনৈতিক পরিচয়ের নাম নয়, বরং একটি সামাজিক শক্তিরও প্রতীক। এর সঙ্গে যুক্ত হয়েছে আর্থিক প্রভাবের বিষয়টিও। মির্জা আব্বাসের উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে ঢাকা ব্যাংকে। দেশের বেসরকারি ব্যাংকিং খাতে এটিকে তুলনামূলকভাবে স্থিতিশীল ও স্বচ্ছ ব্যবস্থাপনার একটি প্রতিষ্ঠান হিসেবে ধরা হয়। রাজনৈতিক পরিবর্তনের সময়েও এই প্রতিষ্ঠানের স্থিতিশীলতা বজায় ছিল, যা তার অর্থনৈতিক প্রভাবের আরেকটি দিক তুলে ধরে। তবে সাম্প্রতিক সময়ের উত্তেজনা শুরু হয় 24-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক বাস্তবতা পাল্টে যাওয়ার প্রেক্ষাপটে। 5 আগস্টের পর থেকে একটি মহল তাকে ঘিরে নানা ধরনের অপপ্রচার শুরু করে। এমন কথাও ছড়ানো হয় যে তিনি হয়তো নিজের দল থেকেই মনোনয়ন নাও পেতে পারেন। নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের পর তার স্ত্রী আফরোজা আব্বাস একটি আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হলেও বিএনপির এক পরিবারে একাধিক মনোনয়ন নয় নীতির কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সিদ্ধান্ত নিয়েও মির্জা আব্বাসের পক্ষ থেকে কোনো প্রকাশ্য অসন্তোষ দেখা যায়নি। এরপর একাধিক ঘটনা ঘিরে তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ওসমান হাদির উপরে হামলার ঘটনায় কিছু মহল তাকে দায়ী করার চেষ্টা করলে তিনি সরাসরি হাসপাতালে গিয়ে দেখা করেন, যদিও সেখানে তার সঙ্গে প্রত্যাশিত সম্মানজনক আচরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে কয়েক মাস ধরে প্রকাশ্যে তার বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালিয়ে আসছেন কিছু রাজনৈতিক ব্যক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালী পেজ। রাজনীতিতে প্রশ্ন উঠছে, মির্জা আব্বাসকে ঘিরে এই ধারাবাহিক আক্রমণের কারণ কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর উত্তর খুঁজতে হলে ঢাকার ক্ষমতার রাজনীতিকে বুঝতে হবে। ঢাকার রাজনীতিতে যেসব নেতা, সংগঠন, অর্থনৈতিক শক্তি এবং জনভিত্তি এই 3টি শক্তিকে একসঙ্গে ধারণ করেন, তারা স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। মির্জা আব্বাসকে অনেকেই ঠিক এমন একটি এক্স ফ্যাক্টর হিসেবে দেখেন, কারণ তার রয়েছে 3টি বড় শক্তি। প্রথমত, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা।